ওকে, তাহলে আমাদের কোর্সের নাম হলো অর্গানিক রিয়াকশন মেকানিজম টু, যেটা তোমাদের হলো CH7421। ওকে, এটা আজকে আমরা শুরু করলাম। দেখি আমরা কতটুকু এটাকে শেষ করতে পারি। এটা আমরা চেষ্টা করব শেষ করতে। খুবই মজার কোর্স, আশা করি মজা পাবা। এবং বুঝলে খুবই ইজি। ওকে, তা আসলে আমরা একটু আগে সিলেবাসটা রিভিউ করি। দেখি সিলেবাসে কি বলেছে। ওই যে সিলেবাসে টোটাল 8টা চ্যাপ্টার আছে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার হলো মলিকুলার অরবিটাল থিওরি। এটা অনার্স লেভেলে কিছুটা পড়েছো, জাস্ট খুবই সামান্য একটু অ্যারোমেটিসিটি কি, কিভাবে বের করে, হাকেল রুল কি, এগুলো দিয়ে। বাট আমার মনে হয় তোমরা ক্রিটিক্যাল গুলো অ্যানালাইসিস করো নাই। এবং এই মলিকুলার অরবিটাল দিয়ে বিশেষ করে জৈব যৌগের ক্ষেত্রে কিভাবে রিয়াকশন মেকানিজম এটা কাজে লাগানো যায়, এটা এই চ্যাপ্টারে পাবা। অরবিটাল সিমিট্রি এন্ড কেমিক্যাল রিয়াকশন, এই অরবিটাল সিমিট্রি দিয়ে কি কি কেমিক্যাল রিয়াকশন ডিল করা যায় ওগুলা এই চ্যাপ্টারে আছে। কাইনেটিক্স এন্ড এনার্জেটিক্স ইন রিয়াকশন মেকানিজম, হ্যাঁ, কাইনেটিক্স এর সাথে তোমার অর্গানিক রিয়াকশনে কিভাবে কাজে লাগানো যায়, কাইনেটিক্স এবং এনার্জেটিক্স কে রিয়াকশন মেকানিজম, অর্গানিক রিয়াকশন মেকানিজমে কিভাবে কাজে লাগানো যায়, সেটা এই থার্ড চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে বা হবে। ঠিক আছে। ওকে, এরপর আসে আমরা একটু ফোর্থ চ্যাপ্টারে যাই। চ্যাপ্টার 4-এ আছে ক্যাটালাইসিস। অর্গানিক রিয়াকশনে বিভিন্ন প্রকারের ক্যাটালাইসিস আছে, বা ক্যাটালিস্টের প্রপার্টি আছে। এগুলো হলো এখানে আলোচনা করা হবে। 5 নাম্বার চ্যাপ্টারটা হলো 3টা চ্যাপ্টারকে অ্যাড করে অল্প একটু একটু নিয়ে নিয়ে 1-3 ডাইপোলার এডিশন অ্যান্ড 1-4 এডিশন রিয়াকশন, এটা এখানে আছে। এটা মনে হয় আমি থার্ড ইয়ারে তোমাদের একটু পড়িয়েছিলাম, আমার মনে নেই আসলে পড়িয়েছিলাম কিনা। এডিশন জি রিয়াকশন, ওয়ান ফোর এডিশন পড়াইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লাস্টের অংশটুকু এখানে আবার আছে। 1-3 ডাইপোলার এডিশন অ্যান্ড 1-4 এডিশন। ওকে, স্পেশালি 1-3 বিউটাডাইনের ক্ষেত্রে হলো 1-4 এডিশন, আর 1-4 1-3 ডাইপোলার এডিশনও আছে এখানে। ইলিমিনেশন আছে, তোমাদেরকে ইলিমিনেশন কি পড়িয়েছিলাম আমি থার্ড ইয়ারে? সেট যে জি স্যার। এই তো এটা দেখো এখানে আবার আছে। এবং এখান থেকে কোশ্চেন হয়, খুব বেশি বেশি আসে এখান থেকে। এটা এই 5 নাম্বার চ্যাপ্টারের মধ্যে ওই থার্ড ইয়ারের কিছু কিছু নিয়ে দেখো, এডিশনের কিছু অংশ আছে, ইলিমিনেশনের কিছু অংশ আছে, আর হলো তোমার আরেকটা আছে, সাবস্টিটিউশনের কিছুটা আছে। এই যে সাবস্টিটিউশনের কিছুটা আছে। এগুলো মিলে হলো এই 5 নাম্বার চ্যাপ্টার, যেটা থার্ড ইয়ারের সাথে অনেকাংশে মিল আছে। দেখি কে ফোন দিল। ইয়াসিন কি বলতে চাই? হ্যাঁ ইয়াসিন বলো, আমরা তো লেকচারে আছি, বলো। বলো। হুম। কি লিঙ্ক তো গ্রুপে, গ্রুপে সব কিছু গ্রুপে থাকবে। ওই যে অলরেডি সামিরা জেরিন দুইজন জয়েন করেছে, আমরা শুরু করে দিয়েছি। গ্রুপে গ্রুপে গ্রুপ থেকে জয়েন করো সবাই। ঠিক আছে। ওকে, তাহলে তারপরে হলো তোমার, তাহলে 5 নাম্বার চ্যাপ্টারটা থার্ড ইয়ারে কিছু কিছু নিয়ে বাট একটু অ্যাডভান্স টপিক আছে এখানে। যেমন সাবস্টিটিউশন একটু অ্যাডভান্স টপিক আছে। তারপরে 6 নাম্বার চ্যাপ্টার হলো মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এইটা খুবই মজার চ্যাপ্টার। অনেকগুলো নেম রিয়াকশন যেটা এটা এখানে আসবে, আমরা এটা দিয়েই শুরু করব এই লেকচার। কারণ এখান থেকে কমন পড়া খুবই ইজি। 10 থেকে 12টা রিয়াকশন মেকানিজম পড়লে তোমার এখান থেকে একটা কোশ্চেন ফুল কমন, অর্থাৎ 16 মার্ক পুরোপুরি আনসার করতে পারবা। এই জন্য এটা দিয়ে আমরা আগে শুরু করবো, যেন তোমার একটা কোশ্চেন নিশ্চিত হয়ে যায় এই চ্যাপ্টার শেষ করলে। চ্যাপ্টার 6 মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, এটা দিয়ে শুরু করবো আমরা। ওকে, চ্যাপ্টার 7 হলো ফটোকেমিস্ট্রি। এই ফটোকেমিস্ট্রি তোমরা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতেও পড়েছো বা পড়বা। বাট এখানে আমরা মূলত ডিল করবো অর্গানিক রিয়াকশন, কাজে ফিজিক্যালের সাথে অনেকটাই মিলবে না এখানে। ঠিক আছে, এখানে থাকবে অর্গানিক রিয়াকশনের কথাবার্তা। ফিজিক্যালে পড়েছো ফিজিক্যাল রিয়াকশনের ফিজিক্যাল গুলো। চ্যাপ্টার 8-এ আছে কনফরমেশনাল অ্যানালাইসিস এন্ড ইটস ইফেক্ট অন রিঅ্যাক্টিভিটি। এইটা হলো স্টিরিওকেমিস্ট্রির অংশ। এই কনফরমেশনাল অ্যানালাইসিস তোমরা, আমি জানি না সেকেন্ড ইয়ারে পড়েছো কিনা। সেকেন্ড ইয়ারে পড়লে অনেকটুকু আইডিয়া থাকবে। আর এখানে এই যে এইটুকু সব সময় লাগবে, তোমার মাস্টার্সও লাগবে, যে কার্টিন হ্যামেট প্রিন্সিপাল। এটা আমি জানি না আগে পড়েছো কিনা, এই কার্টিন হ্যামেট প্রিন্সিপাল এই ফোর্থ ইয়ারেও পড়তে হবে এবং মাস্টার্সেও লাগবে। ঠিক আছে, এটা সব সময় আসে, প্রত্যেক ইয়ারের কোশ্চেনে এটা আছে, এটা পড়তেই হবে।
আর সাথে কিছু ডেফিনেশন আছে, ছোটখাটো বিষয় আছে, ঠিক আছে। ওকে, এই টোটাল 8টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল কোশ্চেন হবে 8টা, এর মধ্যে তোমাকে 5টা আনসার করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আসো, আমরা বললাম প্রথমেই আমরা শুরু করব হলো মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, এটা দিয়ে, কারণ এখান থেকে কোশ্চেন ইজিলি কমন পড়ে। এই যে এই হলো এটা সিলেবাস, এখান থেকে কোশ্চেন কি করে আসে সেটা একটু আগে দেখো। এই যে এই টাইপের কোশ্চেন হয়, এই 12টা পড়লে, এই 12টা রিয়াকশন মেকানিজম পড়লেই তুমি মোটামুটি প্রত্যেক ইয়ারে 3টা থেকে 4টা আসে, তোমাকে আনসার করতে হয়, তুমি এখান থেকে আনসার করতে পারবা, ঠিক আছে। ওকে, এবং এগুলো হলো অঙ্কের মতো অনেক বেশি মেমোরাইজ করার দরকার হয় না, বুঝে বুঝে পড়া যায়, এই জন্য আমরা এটা দিয়ে শুরু করব। কোশ্চেনটা আছে এইভাবে, চিন্তা করো, ডিসকাস মেকানিজম, স্টিরিওকেমিস্ট্রি এন্ড কাইনেটিক্স অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইফ অ্যাপ্লিকেবল। সব রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি স্টিরিওকেমিস্ট্রি খুঁজে পাবা না, কাইনেটিক্স খুঁজে পাবা না, ঠিক আছে। এই তো হলো তোমাকে, এগুলো হলো সব রিয়াকশনের ক্ষেত্রে থাকে না, তো যে সকল রিয়াকশনের ক্ষেত্রে থাকে এগুলো তুমি আলোচনা করবা। বাট রিয়াকশনটা কি, মেকানিজম কি, এগুলো সব ক্ষেত্রেই কমন, এইটুকু তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। ওকে, এখন আসো, আমরা কোন বই ফলো করব। আমরা আসলে ফলো করব হলো, আহ রেকর্ড তো দিয়েছি আমি, হ্যাঁ দিয়েছি, ওকে। তাহলে আমরা ফলো করব হলো মূলত এই বইটা, এই যে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ, দেখো, স্ট্যানলি এ স্পাইন। এই যে এই বইটা আমরা ফলো করব, অর্গানিক কেমিস্ট্রি, স্ট্যানলি হেইস পাইন, সিম্পলি বলে আমরা পাইনের বই, ঠিক আছে, এইটা ফলো করব আমরা। ওকে, এইটার হলো তোমার চ্যাপ্টার হলো, যেটা ফলো করব সেটা হলো, এখানে চ্যাপ্টার হলো তোমার 26, ঠিক আছে, চ্যাপ্টার 26, এইটা আমরা ফলো করব, মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট। এই যে চ্যাপ্টার 26, দেখো মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট লেখা আছে, এইটা আমরা ফলো করব। তো তুমি যদি এই বই কিনতে চাও তাহলে কিনতে পারো, নীলক্ষেতে পাওয়া যায়, আর না চাইলে অসুবিধা নেই, এটা সফট কপি আমি দিয়ে দিব। হুম, এই মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারের পাইনের বইয়ে 26 নাম্বার চ্যাপ্টারের এটা আমি দিয়ে দিব। তাহলে পাইনের বইটা লাগবে আমাদের। নাম্বার 2 হলো পিটার সেক্সের বইটা লাগবে, এটা তোমাদের সবার কাছে আছে। নাম্বার 3 হলো মরিসন বয়েড লাগবে। হুম, আর একটা বই আমরা ফলো করবো, সেটা হলো সিং এন্ড সিং এর বই। যে আমি একটা কিনে নিয়েছি, এটা বেশি দাম না। হ্যাঁ, ওই নিউ মার্কেটের ভিতরে ওই যে জমিদারের দোকানে, ওখানে নিয়েছিল 450 টাকা, এটা তোমরা নীলক্ষেতে গেলে 200-300 টাকা কিনতে পারবা। এই যে সিং অ্যান্ড সিং এর বই, হ্যাঁ, জাগদম্বা সিং অ্যান্ড জায়া সিং, জাগদম্বা সিং অ্যান্ড জায়া সিং, এই যে এই বইটা, এই 4টা বই হলে আমাদের এই কোর্স কমপ্লিট হয়ে যাবে আশা করি, ঠিক আছে। ওকে, তাহলে আবার বলছি, পাইনের বই লাগবে তোমার, নাম্বার 2 হলো মরিসন বয়েড লাগবে, পিটার সেক্স লাগবে, আর সিং এর বইটা লাগবে, সিং অ্যান্ড সিং। সিং অ্যান্ড সিং এরও সফট কপি আমার কাছে আছে, এটা আমি দিয়ে দেবো, ফুল সফট কপি আছে, নেটে পাওয়া যায়, তোমরা চাইলেও ডাউনলোড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। সিং অ্যান্ড সিং, জাগদাম্বা সিং অ্যান্ড জায়া সিং, ঠিক আছে। ওকে, আবার আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই, আমার কাছে আছে, আমি এটা শেয়ার করে দেবো। ওকে, তাহলে মোটামুটি যা বই লাগে 3টারই সফট কপি তোমার কাছে থাকবে। আর পাইনের বইয়ের যে 26 নাম্বার চ্যাপ্টারটা আমরা এখান থেকে পড়বো, এই যে মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, এটা আমি তোমাদেরকে সফট কপি দিয়ে দিবো আপাতত, ঠিক আছে। তাহলে বই নিয়ে কোনো সমস্যা নাই, তোমার মোটামুটি বইয়ের বিষয়টা সলভ। ওকে, এখন আমরা চলে যাই, আসো পড়াতে চলে যাই, ঠিক আছে। ওকে, প্রথমে আছে, আমরা এই চ্যাপ্টারের নাম বললাম কি, মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, আমরা একটু যাই। ওকে, আচ্ছা, তাহলে মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারটা আমরা একটু ধরি। আচ্ছা, ও এই কোশ্চেনটা আবার এই ফর্মেও আসতে পারে, খেয়াল করো, ওই আগের স্লাইডে যে কোশ্চেনটা দেখিয়েছি, এটা আবার এই ফরম্যাটেও আসতে পারে। ডিসকাস দ্য ফলোইং ফ্যাক্টস, মাইগ্রেশন টু ইলেকট্রন ডিফিসিয়েন্ট কার্বন অ্যাটম, migration to electron deficient nitrogen atom, migration to electron deficient oxygen atom। ওই আগের রিয়াকশন গুলোকে এই ফরম্যাটে আবার আসতে পারে প্রশ্ন, বুঝছো। তাহলে ইলেকট্রন ডিফিসিয়েন্ট কার্বন পরমাণুতে মাইগ্রেশন হয় এরকম যে কোনো একটা বিক্রিয়া তোমাকে লিখলেই চলবে। ইলেকট্রন ডিফিসিয়েন্ট নাইট্রোজেন পরমাণুতে মাইগ্রেশন হয় এরকম যে কোনো একটা বিক্রিয়া লিখলেই চলবে। অর্থাৎ এই ক্ষেত্রে আর তুমি যেটা তোমার কাছে ইজি মনে হয় সে কোনো একটা দিতে পারো, এইটা হলো আরো ইজি কোশ্চেন। তাহলে আগের স্লাইডে যে কোশ্চেনটা ছিল খেয়াল করো, যে আগের স্লাইডে যেটা ছিল এই যে এটা, এইটাকেই, এই 12টা রিয়াকশন কি আবার ওই ফরম্যাটও আসতে পারে কোশ্চেন, ঠিক আছে, একই জিনিস। ওকে, এই যে এটা, তাহলে এইখানে আরো ইজি তোমার চয়েস, যেমন ধরো
মাইগ্রেশন, এই যে এটা এই অক্সিজেনে এই এগুলো সব, এই যে প্রথম দুইটা হলো মাইগ্রেশন টু কার্বন, কার্বন ইলেকট্রন ডিফিশিয়েন্ট কার্বন পরমাণুতে, ঠিক আছে? তাহলে আইদার তুমি ওয়াগনার মারুইন রিঅ্যারেঞ্জমেন্ট কে এক্সপ্লেন করতে পারো, অথবা পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট কে এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে? ওকে, যদি আসে মাইগ্রেশন টু ইলেকট্রন ডিফিশিয়েন্ট কার্বন অ্যাটম, ঠিক আছে? ওকে, মাইগ্রেশন টু ইলেকট্রন ডিফিশিয়েন্ট নাইট্রোজেন অ্যাটম আসলে তুমি বেকম্যান হফম্যান এগুলাকে এক্সপ্লেন করতে পারো। মাইগ্রেশন টু ইলেকট্রন ডিফিশিয়েন্ট অক্সিজেন আসলে ফেভরসকে রিঅ্যারেঞ্জমেন্ট কে এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে? অর্থাৎ সবগুলা রিঅ্যারেঞ্জমেন্ট এই মোটামুটি এই তিন ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে স্যাম্পল যায় কোশ্চেন যাই আসুক, আসলে মূলত কিছু আমরা নেম রিয়াকশন শিখবো, সেটাই হলো আমরা এই চ্যাপ্টার আলোচনা করব। এইগুলো আমাদের টোটাল টোটাল হলো তোমার কোর্স সম্পর্কে, এবং হলো আমরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব সেটার উপর একটা আইডিয়া। আমরা শুরু করব, আবার বলছি, চ্যাপ্টার 6 মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, এটা দিয়ে। টোটাল 8টা চ্যাপ্টার আছে, 8টা কোশ্চেন হবে, সব চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন হয় না, কোনো কোনো চ্যাপ্টার থেকে বেশি হয়, কোনো কোনো চ্যাপ্টার থেকে কম হয়। বাট মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট থেকে প্রতি বছরই একটা থেকে দেড়টা একটা কোশ্চেন মাস্ট, মাঝে মাঝে একটা বেশি দেড়টাও হয়ে যায়। এই জন্য আমরা এটা খুব প্রাধান্য দেবো, আর হলো প্রথম দুইটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, তাহলে এই চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার 6। আমরা কি দিয়ে শুরু করবো বলছি? তোমরা কি আছো না ঘুমিয়ে গেছো? স্যার আছি। ওকে, গুড। আমার কথা শুনতে পাচ্ছ তো? আমারও কিন্তু ঘুম পেয়েছে, কারণ কালকে খেলা দেখেছি, তারপর ক্লাস নিলাম, তো এর জন্য ঘুম ঘুম ভাব। ওকে, এই যে কফি খাচ্ছি ঘুম ধরানোর জন্য। ওকে, তোমরা কথা টথা বললে ঘুমটা ভাঙবে। ওকে, তাহলে আমরা যে চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 6, নাম কি এটার? মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট। গুড। বাংলা যেটাকে আমরা বলি আণবিক পুনর্বিন্যাস। আণবিক পুনর্বিন্যাস কি বলি বাংলায়? আণবিক পুনর্বিন্যাস। হ্যাঁ, গুড। ওকে, আসো, আণবিক পুনর্বিন্যাসে কি ঘটনা ঘটে সেটা আগে আমরা একটু বুঝে নেই, যে এই চ্যাপ্টারের আসলে মূল কথা কি। মূল কথা হলো, আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি, ফার্স্ট ইয়ার না সরি, থার্ড ইয়ারে শিখেছি, যে জৈব রিয়াকশন মানে হলো কার্যকরী মূলকের রূপান্তর, ঠিক কিনা? বলেছিলাম কিনা কথাগুলো? জি স্যার। আশা করি তোমরা এখানে সব বুঝবা, কারণ তোমার বেসিক ক্লিয়ার আছে, তুমি থার্ড ইয়ারে এগুলো সব বেসিক জেনেছো। একদম আবোল তাবোল কিচ্ছু আসবে না, তুমি এগুলো বুঝতে পারবে, আশা করি যা বলবো সব বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা বলেছি, থার্ড ইয়ারে শিখেছি জৈব বিক্রিয়া মানে হলো কার্যকরী মূলকের রূপান্তর। ওই যে কার্যকরী মূলকের রূপান্তর ঘটেছে, ধরো আমি একটা বিক্রিয়া যদি একটু লিখি, একটু এখানে একটু তাকাও, আমি ধরো একটু লিখতে চাচ্ছি। ওকে, নোটেশন করি, দেখি আমরা একটু ইতে যাই, হোয়াইট বোর্ডে যাই, ঠিক আছে? ও, আচ্ছা, এখানে লিখে ফেলি হয়েছে, আর হোয়াইট বোর্ডে আমরা না যাই, এখান থেকে লিখে ফেলি। হ্যাঁ, তো এই যে একটা বিক্রিয়া লিখলাম, CH3CH টু OH, এটা খেয়াল করো। এটাকে যদি আমরা জারণ করি, ধরো জার্মান অক্সিজেন দিয়ে দেই, তাহলে আমরা জানি এটা হয় CH3COH, এই যে অ্যালডিহাইড হয়। হ্যাঁ, আমরা এটা শিখেছি। হ্যাঁ, বিক্রিয়াটা দেখতে পাচ্ছ আমি যা লিখলাম, এই যে এটার উপরে একটু লিখে ফেলছি, দেখা যাচ্ছে বিক্রিয়াটা? জি স্যার। ওকে, গুড। তাহলে আমরা দেখলাম ইথানলকে আমরা যদি জারিত করি, তাহলে ইথানেল পাই, অর্থাৎ অ্যালকোহল মূলক জারিত হয়ে অ্যালডিহাইডে রূপান্তরিত হয়ে গেল, ঠিক কিনা? এটা একটা জৈব বিক্রিয়া। আমরা থার্ড ইয়ারে শিখেছি জৈব বিক্রিয়া মানে হলো যেখানে কার্যকরী মূলকের রূপান্তর ঘটে, অর্থাৎ এক কার্যকরী মূলক থেকে আরেক কার্যকরী মূলকের রূপান্তর ঘটে, এটা শিখেছি না? জি স্যার। এবং আমাদের সামনে একটা প্রমাণও দেখতে পাচ্ছি, এই যে ইথানল জারিত হয়ে ইথানেল, বা অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইডে রূপান্তরিত হয়েছে, যেখানে কার্বন স্কেলিটন বা মলিকুলার স্কেলিটন যেটা, সেটার কোনো পরিবর্তন হয় না। বেশিরভাগ জৈব বিক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটে, যে কার্যকরী মূলকের রূপান্তর ঘটবে, কিন্তু আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটনের কোনো পরিবর্তন হবে না। বেশিরভাগ জৈব বিক্রিয়ার ক্ষেত্রে এটাই ঘটে। তাহলে কি শিখলাম? বেশিরভাগ জৈব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলি যে জৈব বিক্রিয়া মানে হলো কার্যকরী মূলকের রূপান্তর ঘটে, কিন্তু আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটনের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? জি স্যার। ওকে, কিন্তু আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করলাম, নাম হলো মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, বাংলায় বলি আণবিক পুনর্বিন্যাস। এই আণবিক পুনর্বিন্যাস চ্যাপ্টারে কার্যকরী মূলকের রূপান্তর ঘটবে,
সাথে সাথে আণবিক কাঠামোরও বা মলিকুলার স্কেলিটনেরও পরিবর্তন ঘটবে। এই ধরনের বিক্রিয়া নিয়ে আমরা আজকে থেকে ডিল করা শুরু করব, অ্যাটলিস্ট আরো 3টা বা 2টা লেকচার পর্যন্ত। ঠিক আছে, যতদিন এই চ্যাপ্টারে থাকবো। তাহলে আমরা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট মানে হলো বা আণবিক পুনর্বিন্যাস মানে হলো এমন ধরনের বিক্রিয়া। রিঅ্যারেঞ্জমেন্ট বললে আর বিক্রিয়া বলতে হবে না, কারণ রিঅ্যারেঞ্জমেন্ট মানে হলো একটা বিক্রিয়া। যেমন ধরো এই যে সামিরা আছো, তোমার ভালো নাম কি? স্যার সামিরা শফিউল্লাহ উর্মি। ওকে, সামিয়া শফিউল্লাহ উর্মি ওর ভালো নাম। তুমি নিশ্চয়ই, তোমাকে যখন জিজ্ঞেস করি তোমার ভালো নাম কি, তুমি বলো সামিরা শফিউল্লাহ উর্মি একজন মানুষ, এটা কি বলো? জি না স্যার। ওকে, কারণ এই নামটা বললেই আমরা বুঝে যাই এটা একটা মানুষের নাম। সিমিলারলি রিঅ্যারেঞ্জমেন্ট বললেই আমরা বুঝে যাই এটা একটা বিক্রিয়ার নাম। এই জন্য মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন এরকম আমরা বলি না, শুধু বলি মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, অথবা বলি এই ধরনের বিক্রিয়ায়। কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। এই কাজেই যখনই তুমি লিখবা আণবিক পুনর্বিন্যাস, তখন আর সাথে বিক্রিয়া অ্যাড করবা না। যেমন তোমার নামের সাথে মানুষ অ্যাড করো না। ঠিক আছে, একইভাবে আণবিক পুনর্বিন্যাস বা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট বললেই বোঝাচ্ছে এটা এক ধরনের বিক্রিয়া। ঠিক আছে, কাজে আমরা আর বিক্রিয়া অ্যাড করব না। তাহলে এই ধরনের বিক্রিয়ায় বা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি ঘটবে? কার্যকরী মূলকের রূপান্তর ঘটবে, সাথে সাথে আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটনেরও পরিবর্তন ঘটবে। ক্লিয়ার? রেসপন্স করতে হবে আমার সাথে সাথে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কথা রেসপন্স করতে হবে, আদারওয়াইজ আমি ভাবছি যে তোমরা শুনতে পাও না। যেহেতু আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কাজে বলতে হবে এটা। কথা বলতে হবে। ওকে, তাহলে আমরা আণবিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে এই যে আমি যে কথাগুলো মুখে মুখে বললাম, আসলে এটাই আমরা একটু পড়ি। বাংলায় আমি কিছুটা লেখার চেষ্টা করেছি। ওকে, বেশিরভাগ জৈব বিক্রিয়ায় দেখা যায় কার্যকরী মূলকের রূপান্তর ঘটে আণবিক কাঠামো অপরিবর্তিত থাকার মাধ্যমে। আমরা বলেছি বেশিরভাগ জৈব বিক্রিয়ায় কার্যকরী মূলকের রূপান্তর ঘটে, কিন্তু আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটনের কোনো পরিবর্তন হয় না। এই কথাটা এখানে বলছি, ঠিক কিনা? জি স্যার। ওকে, কিন্তু আণবিক পুনর্বিন্যাস হলো এমন ধরনের জৈব বিক্রিয়া যেখানে কার্যকরী মূলকের রূপান্তর ঘটে, একই সাথে আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটনেরও পরিবর্তন ঘটে। ঠিক কিনা, বলেছি কিনা? জি স্যার। ওকে, তারপর আসো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে? একটি গ্রুপ যাকে আমরা মাইগ্রেটরি গ্রুপ বলি, একে আমরা এম দ্বারা প্রকাশ করি, সেই গ্রুপটি যে পরমাণুর সাথে যুক্ত থাকে সেখান থেকে মাইগ্রেট করে বা স্থানান্তরিত হয়ে ঠিক পাশের একটি পরমাণুর সাথে যুক্ত হয়। কথাটা বললে মনে হয় যে কি কঠিন কথা। Okay, আমাদের অণুটা হলো এই যে এ বি অণু। ঠিক আছে, এই এ বি অণুর সাথে একটা গ্রুপ হলো এম। এই এমটাকে বলা হয় মাইগ্রেটরি গ্রুপ। তাহলে টোটাল অণুটা হলো এম এ বি, এই টোটালটা মিলে হলো একটা বিক্রিয়ক অণু। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক অণুটা হলো আমাদের এম এ বি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এম হলো আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটন হলো এ বি। আমরা এমটা কোন পরমাণুর সাথে যুক্ত আছে, এ নাকি বি এর সঙ্গে? এর সাথে। এ এর সাথে। এখন একটা গ্রুপ থাকবে আণবিক পুনর্বিন্যাসে, একটা গ্রুপ থাকবে বা এই ধরনের বিক্রিয়ায় একটা গ্রুপ থাকে যেটাকে আমরা বলি মাইগ্রেটরি গ্রুপ। কি গ্রুপ বলি? টেরিটরি গ্রুপ। মাইগ্রেটরি গ্রুপ। কি গ্রুপ? মাইগ্রেটরি গ্রুপ। গ্রুপ, বা বাংলায় যেটাকে আমরা বলতে পারি স্থানান্তরকারী গ্রুপ। যে গ্রুপগুলা, যে গ্রুপটা স্থানান্তরিত হবে, এই গ্রুপটাকে আমরা মাইগ্রেটরি গ্রুপ বলি, এই নামই বেশি পরিচিত। এবং এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কে এটা হলো এ পরমাণুর সাথে যুক্ত। এই এমটা কোন পরমাণুর সাথে যুক্ত? এ পরমাণুর সাথে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এটা ছুটে এর পাশে যে পরমাণুটা থাকে তার সঙ্গে গিয়ে যুক্ত হবে। আবার বলছি, বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রেই দেখা যাবে এই মাইগ্রেটরি গ্রুপ এম যদি এ পরমাণুর সাথে যুক্ত থাকে, তাহলে এর পাশে ঠিক যে পরমাণুটা আছে ওখানে গিয়ে সে যুক্ত হয়। তাহলে এখানে দেখো এর পাশে কে আছে? বি। বি আছে। হ্যাঁ, কার যেন কথা শোনা যাচ্ছে, তুমি একটু মিউট হয়ে যাও। হ্যাঁ, সম্ভবত জেরিন আক্তার। ওকে, তা নাহলে এগুলো সব রেকর্ডে চলে আসবে। ঠিক আছে, তুমি কার সাথে কি বলেছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাবা মা কার সাথে কি বলেছো, সব কিন্তু আমরা শুনে ফেলবো, সাবধান। ঠিক আছে,
কাজেই কেয়ারফুল থাকো সবাই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উৎপাদে দেখো, এই যে উৎপাদটা হলো জাস্ট এম এ থেকে এ কে ছেড়ে দিয়ে বি এর কাছে চলে আসছে, গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। এম এর গার্লফ্রেন্ড আগে ছিল এ, এখন সে এ কে ছেড়ে দিয়ে বি এর কাছে চলে আসছে। এটাই হলো আণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া, ঠিক আছে, নাথিং। তাহলে এ যে পরমাণু, এটাকে যদি আমি 1 নং পরমাণু ধরি, আর বি ঠিক তার পাশেই আছে, এই জন্য এটাকে 2 নং পরমাণু ধরতে পারি। তাহলে এম যেহেতু 1 নং পরমাণুকে ছেড়ে দিয়ে 2 নং পরমাণুর সাথে যুক্ত হয়েছে, কাজে আমরা এই ধরনের পুনর্বিন্যাসকে 1-2 পুনর্বিন্যাসও বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে যদি মাইগ্রেটরি গ্রুপ একটা পর যেই পরমাণুর সাথে যুক্ত আছে এটাকে ছেড়ে দিয়ে তার ঠিক পাশের পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে আমরা এই ধরনের পুনর্বিন্যাসকে বলি 1-2 পুনর্বিন্যাস বা 1-2 রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। তার সাথে আরো 2টা পজিশন জানতে হবে। এই এম গ্রুপ যে পরমাণুর সাথে যুক্ত থাকবে এটাকে বলা হয় মাইগ্রেশন সোর্স। তাহলে এম গ্রুপ দেখো তো কোন পরমাণুর সাথে যুক্ত আছে, এ এর সাথে। তাহলে এটা হলো মাইগ্রেশন সোর্স। আর যেই পরমাণুর সাথে সে গিয়ে যুক্ত হবে ফাইনালি, এটাকে বলা হয় মাইগ্রেশন টার্মিনাল বা মাইগ্রেশন টার্মিনাস। টার্মিনাল, আমরা এক জায়গা থেকে যাত্রা শুরু করি, আরেকটা টার্মিনালে গিয়ে থামি। ধরো ঢাকা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করলা, লন্ডনে গিয়ে তুমি হিথ্রো এয়ারপোর্টে গিয়ে তুমি থামলা, ঠিক আছে, তাহলে ওইটা হলো টার্মিনাল। আমার যাত্রার টার্মিনাল হলো ওইটা, আর স্টার্ট হলো আমার ঢাকা এয়ারপোর্ট যেটা। ঠিক আছে, তো এখানেও তাই, এমটা ইনিশিয়ালি ছিল এ এর সঙ্গে, সেই জন্য এটা মাইগ্রেশন সোর্স। আর ফাইনালি গিয়ে সে যুক্ত হবে বি এর সঙ্গে, তাহলে বি পরমাণুটা হলো মাইগ্রেশন টার্মিনাস। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এই এই স্লাইডে শিখলাম, মোটামুটি গ্রামারটা অনেকটুকু শিখে গেলাম। এই এর কি বলা হয় তোমার আণবিক পুনর্বিন্যাস বা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়ার যে গ্রামার আমরা শিখলাম। এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে কার্যকরীমূলক রূপান্তর ঘটবে, সাথে সাথে আণবিক কাঠামো বা মলিকুলার স্কেলিটনেরও পরিবর্তন ঘটবে। এখানে একটা গ্রুপ থাকবে যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এই এম কে বলা হয় মাইগ্রেটরি গ্রুপ। এই মাইগ্রেটরি গ্রুপ যে পরমাণুর সাথে যুক্ত থাকে সেটা হলো মাইগ্রেশন সোর্স। আর বা যেই গ্রুপটা এম গ্রুপটাই হলো মাইগ্রেশন সোর্স, যেটা চেঞ্জ করবে এম, এম হলো মাইগ্রেশন সোর্স। হ্যাঁ, আর যেই পরমাণুর সাথে গিয়ে সে যুক্ত হবে সেটাকে আমরা বলি মাইগ্রেশন টার্মিনাস। এটা এই স্লাইডে একটু আছে, এই যে এটা একটু তাকাও, দেখো একটু, এই যে এম গ্রুপটি যে পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় মাইগ্রেশন সোর্স বা স্থানান্তরের উৎস। এখানে এ হলো মাইগ্রেশন সোর্স, এবং মাইগ্রেট করে যে পরমাণুর সাথে যুক্ত হয় কে বলা হয় স্থানান্তরের টার্মিনাল বা মাইগ্রেশন টার্মিনাস। সাধারণত এই দুটি পরমাণু পার্শ্ববর্তী হয়, এই জন্য আমরা এদেরকে বা অ্যাডজাসেন্ট হয় বা পাশাপাশি হয়, এই জন্য আমরা এদেরকে বলি 1-2 পুনর্বিন্যাস। এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টকে বলি আমরা 1-2 রিঅ্যারেঞ্জমেন্ট বা 1-2 পুনর্বিন্যাস। ক্লিয়ার? আমি আবার বলছি সামারিটা। মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট এক ধরনের বিক্রিয়া, জৈব বিক্রিয়া। এই সকল জৈব বিক্রিয়ায় হলো কার্যকরীমূলক রূপান্তর ঘটে, সাথে সাথে মলিকুলার স্কেলিটন বা আণবিক কাঠামোরও পরিবর্তন ঘটে। এইখানে একটা গ্রুপ থাকে যেটাকে বলি আমরা মাইগ্রেটরি গ্রুপ। এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম যে পরমাণুর সাথে যুক্ত থাকে, ইনিশিয়ালি যে পরমাণুর সাথে বা প্রাথমিকভাবে যে পরমাণুর সাথে যুক্ত থাকে, এটাকে আমরা বলি মাইগ্রেশন সোর্স। আর ওই পরমাণুকে ছেড়ে দিয়ে এসে নতুন আরেকটা পার্শ্ববর্তী যে পরমাণুর সাথে যুক্ত হয় সেই পরমাণুটাকে বলা হয় মাইগ্রেশন টার্মিনাল। এখন সোর্স এবং টার্মিনাল দুইটা যেহেতু পাশাপাশি থাকে, এই জন্য আমরা এই ধরনের পুনর্বিন্যাসকে আমরা 1-2 পুনর্বিন্যাসও বলতে পারি। ঠিক আছে, এই বিক্রিয়ার আরেকটা নাম হলো অন্ত আণবিক প্রতিস্থাপন বা ইন্ট্রামলিকুলার সাবস্টিটিউশন। কেন বলা হয় এটা আমি একটু পরে বললে বুঝবা, এখন এটা জিজ্ঞেস না করাটাই ভালো। বাকি অংশটুকু কি মাথায় ঢুকেছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন কি আছে? যে আণবিক পুনর্বিন্যাস সম্পর্কে টোটাল একটা গাইডলাইন পেয়ে গেছো কিন্তু। হুম, এটা কি সবার মাথায় ঢুকেছে? টার্মিনোলজি যেগুলা, যে মাইগ্রেটিং গ্রুপ কি, তারপরে হলো মাইগ্রেশন সোর্স কি, মাইগ্রেশন টার্মিনাল কি, ঠিক আছে, কেন আমরা 1-2 পুনর্বিন্যাস বলি, এই কথাগুলো কি মাথায় ঢুকেছে? জি স্যার। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই, আমরা নেক্সটে চলে যাই। ফাইন, আসো। আচ্ছা, এবার বলছি, এই যে খেয়াল করো,
ইনিশিয়ালি এ এর সাথে এম যুক্ত ছিল, ঠিক আছে, খেয়াল করো। ইনিশিয়ালি এ এর সঙ্গে এম যুক্ত ছিল, আগের স্লাইডে দেখতে পেয়েছো। এ কে ছেড়ে দিয়ে এম কার কাছে গেল? কথা বলছে না। এ কে ছেড়ে দিয়ে এম কার কাছে বিয়ের গেল? বিয়ের কাছে। কাছে। বি এর কাছে। এই তো ইয়াসিন বুঝেছে। ইয়াসিনের গার্লফ্রেন্ড আছে নাকি? থাকলে তো বলবো। না স্যার। নাই? আচ্ছা। মাঝে মাঝে একজনকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে যাও না, এই জন্য ইংলিশ থাকলে স্যার নাই তো স্যার, স্যার মুই কই তোর মুই কই। ও আচ্ছা, তাহলে তো তোমাকে দিয়ে কাজ হলো না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখতেছি এম আগে এর সঙ্গে যুক্ত ছিল, একে ছেড়ে দিয়ে সে বি এর কাছে চলে গেল, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন অ্যানালাইসিস করতে হবে যে এর চেহারা কি এমন খারাপ হয়ে গেল যে কারণে এম একে ছেড়ে দিল, আর বি এর চেহারায় কি এমন, কি বলা হয়, রূপ বেয়ে পড়লো যে কারণে সে বি এর কাছে চলে গেল, বা এম এর নেচারটা কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা একটু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এবং এ এবং বি আসলে কি ধরনের পরমাণু হয়? এই যে বি, যে যার কাছে চলে যায়, এম একে ছেড়ে বি এর কাছে চলে যায়, এটা কেন? বি এর কাছে কি এমন আছে যে কারণে সে একে ছেড়ে বি এর কাছে চলে যায়? ওকে, এইটার আনসার বলতে গেলে সবার আগে যে কথাটা বলতে হবে, এম এর নেচার হলো এমন একটা গ্রুপ যে যখন কাউকে ছেড়ে চলে যায় সে ইলেকট্রন নিয়ে চলে যায়। এম অলওয়েজ যখন বন্ধনটা ভেঙে যায় সে বন্ধনের দুইটা ইলেকট্রন সে এম একাই নিয়ে চলে যায়। বুঝতে পেরেছে? এ কে কোনো ইলেকট্রন দিয়ে এসে যাবে না। যেমন এই স্লাইডে দেখতে পাচ্ছ, তুমি দেখো এম এ এর সঙ্গে বন্ধনে আছে। যেহেতু আমরা জৈব রসায়ন পড়ছি, আমরা ধরে নিব সব বন্ধন সমযোজী, এখানে বেশিরভাগ বন্ধনই সমযোজী। তাহলে এম এবং এ এর মধ্যে যে বন্ধন, এখানে দুইটা ইলেকট্রন আছে, এটা সমযোজী বন্ধন। কাজেই একটা ইলেকট্রন এম এর আর একটা ইলেকট্রন এ এর, এইভাবেই বন্ধনটা হয়েছিল। এখন যখন এম একে ছেড়ে দিয়ে চলে যায় তখন এর ইলেকট্রনটাও সে নিয়ে চলে যায়, সে হলো এই টাইপের গ্রুপ। অর্থাৎ এম হলো, আমরা বলতে পারি, এর চেয়ে অধিকতর তড়িৎ ঋণাত্মক, এরকম একটা ধর্ম প্রদর্শন করে। কাজেই সে যখন এর কাছ থেকে ছুটে চলে যায় তখন সে ইলেকট্রন নিয়ে চলে যায়। তখন কেউ যদি ইলেকট্রন নিয়ে চলে যায়, তাহলে ধরো আমি যদি এই বন্ধনটা ভেঙে ফেলি, ওকে একটু লিখি আমরা। ধরো এই বন্ধনটা যদি ভেঙে ফেলি এবং এম যদি দুইটা ইলেকট্রনে নিয়ে যায়, তাহলে এম এর উপর কি চিহ্ন দিব? পজিটিভ। না, নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ। গুড। তাহলে এর উপর কি চিহ্ন দিব? পজিটিভ। পজিটিভ। বুঝতে পেরেছো তাহলে? ওকে। এখন এম এর কাছ থেকে নেগেটিভ হিসাবে চলে গেল, এখন বি এর সঙ্গে যুক্ত হবে। খেয়াল করো, এম এর উপর নেগেটিভ, বি এর সাথে যুক্ত হবে। তাহলে বি এর উপর কি ধরনের চার্জ থাকবে? ধনাত্মক নাকি ঋণাত্মক? তখন বন্ধন হবে। বি এর উপর কি ধরনের চার্জ থাকলে এম বি এর সঙ্গে বন্ধন গঠন করতে পারবে? স্যার পজিটিভ। এই তো বুঝে গেছো। তাহলে যেহেতু বি এর উপর পজিটিভ চার্জ থাকবে, তাহলে বি কি ইলেকট্রন রিচ নাকি ইলেকট্রন শর্ট অ্যাটম হবে? কি ধরনের পরমাণু হবে? ইলেকট্রন শর্ট এটম। এই তো বুঝতে পেরেছো, ঠিক আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম বলতে পারি আমরা। এখন এই বি হতে পারে কার্বন পরমাণু, হতে পারে নাইট্রোজেন পরমাণু, হতে পারে অক্সিজেন পরমাণু। এই তিন ক্যাটাগরির পরমাণুই বেশিরভাগ হয়, এবং বি এর উপর ধনাত্মক চার্জও থাকতে পারে, আবার বি নিরপেক্ষ হতে পারে। তাহলে আমরা বি এর এবং এম এর নেচারটা পেয়ে গেলাম। এই যে আণবিক পুনর্বিন্যাস বিক্রিয়ায়, বা আণবিক পুনর্বিন্যাসে, বিক্রিয়া বলবো না, আমি একটু আগে বললাম, আমারও মুখ দিয়ে চলে আসে। ওকে, আণবিক পুনর্বিন্যাসে আমরা বললাম যে এম হবে ইলেকট্রন গ্রহণকারী একটা গ্রুপ, সে যখনই এর কাছ থেকে চলে যাবে বন্ধনের ইলেকট্রন নিয়ে সে নেগেটিভ চার্জ হিসেবে চলে যাবে, এবং বি এর সঙ্গে যে যুক্ত হবে, বোঝা যাচ্ছে বি হবে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট পরমাণু। ইলেকট্রন কি বিশিষ্ট পরমাণু? ঘাটতি বিশিষ্ট পরমাণু। ইয়েস, আদারওয়াইজ এম তো বি এর সঙ্গে বন্ধন গঠন করতে পারবে না। এই যে আমরা দেখলাম বি এর উপর পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে, তার মানে বি হলো ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট পরমাণু। এখন কখনো কখনো এই পজিটিভ চার্জ থাকতেও পারে, আবার কখনো কখনো নিরপেক্ষ হতে পারে। আর বি হিসেবে কি কি পরমাণুর নাম উল্লেখ করলাম? হতে পারে কার্বন, হতে পারে নাইট্রোজেন, হতে পারে অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেনকে বলা হয় হেটারো অ্যাটম, জানো কিনা তোমরা? কথা জি স্যার, বলছেন? এই পড়ছিলাম, কিন্তু কেন বলা পড়েছি। হয় সেটা জানি না। ও আচ্ছা, হ্যাটারো অ্যাটম, হ্যাটারো মানে হলো, দুইটা মানে হয়, এগুলা একটু বুঝে বুঝে পড়লেই তোমরা সব জানতা। হ্যাটারো মানে হলো বড় বা ভিন্ন। হ্যাটারোর মানে কি বললাম? বড় বা কি ভিন্ন।
আবার বলছি, হ্যাটারো শব্দটার মানে কি? ভিন্ন, অথবা কি? বড়। বড়। তাহলে হ্যাটারো শব্দটার মানে হলো আইদার বড় অথবা ভিন্ন। ওকে। এখন আমরা যে জৈব রসায়ন করি এখানে মূলত কোন পরমাণু নিয়ে ডিল করি? কোন পরমাণু নিয়ে আমরা কার্বন কাজ করি? পরমাণু। কার্বন পরমাণু, এই তো বুঝতে পেরেছো। ওকে। তাহলে আমরা তিনটা পরমাণুর নাম বলেছি। এই যে যেমন ধরো এই বিক্রিয়াটাতেই বা এই ধরনের বিক্রিয়াতে কি কি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই তিন ক্যাটাগরির পরমাণু নিয়ে আমরা কাজ করব। ওকে। তাহলে কার্বন পরমাণু তো আছেই, বাকি দুইটা পরমাণু নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা কি কার্বন ছাড়া ভিন্ন পরমাণু নাকি একই রকম পরমাণু? ভিন্ন পরমাণু। এই জন্য আমরা বলি হ্যাটারো অ্যাটম। যেহেতু কোথাও যদি তুমি পাও যে কার্বনের সঙ্গে নাইট্রোজেন এবং অক্সিজেনও আছে বিক্রিয়ার মধ্যে জড়িত, তখনই আমরা বলে ফেলি এটা হ্যাটারো। হ্যাটারো কি বলা হয়, হ্যাটারো অ্যারোমেটিক যৌগ বা হ্যাটারো হ্যাটারো কেমিস্ট্রি এরকম বলে ফেলি আমরা, হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, বা হ্যাটারো যৌগ, হ্যাটারো সাইক্লিক কম্পাউন্ড, হ্যাটারো চাক্রিক কম্পাউন্ড এরকম বলে ফেলি। চক্রের মধ্যে কার্বনও আছে, ভিন্ন পরমাণুও আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, যেমন পিরিডিন, এই যে যেমন এই যে এটা, এটা হলো পিরিডিন। এই যে পিরিডিন, এই যে এটা এটা, তাহলে দেখো এটা একটা চাক্রিক যৌগ। এই চক্রের মধ্যে টোটাল 6টা পরমাণু আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা বেনজিনের মতোই। চক্রের মধ্যে 6টা পরমাণু আছে, এই 6টার মধ্যে 5টা হলো কার্বন, একটা হলো নাইট্রোজেন। তাহলে 5টা কার্বন একই রকম, একটা নাইট্রোজেন পরমাণু আছে, তাহলে একটা ভিন্ন। এই কারণে আমরা এটাকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলি। আবার বড় কোন সেন্সে, খেয়াল করো, কার্বনের ভর কত? কার্বনের ভর কত? 12। 12। আর নাইট্রোজেনের ভর কত? 14। 14। তাহলে ধরো তোমাদের, তোমার ছোট্ট একটা ভাই আছে, ওর বয়স হলো ধরো 5 বছর, তাহলে ওর ওয়েট হবে কত? 5 বছর হলে ম্যাক্সিমাম 20 থেকে 25 কেজি ওয়েট হবে। আর তোমার ওয়েট হলো 60 কেজি। তাহলে যার ভর বেশি আমরা ধরে নেই সে বড়, আর যার ভর কম আমরা ধরে নেই সে ছোট, ঠিক কিনা? জি স্যার। তাহলে নাইট্রোজেনের যেহেতু কার্বনের তুলনায় ভর বেশি, তাহলে এটা বড়। ঠিক আছে, এটা বড় পরমাণু, কার্বনের তুলনায় বড় পরমাণু। বড় বললে হ্যাটারো, বড় বোঝাতে হ্যাটারো শব্দটা ইউজ হয়। এই জন্য এগুলোকে বলা হয় হ্যাটারোসাইক্লিক কম্পাউন্ড। অর্থাৎ যে সকল চাক্রিক যৌগে কার্বন ছাড়াও অন্য মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এগুলো থাকে, এবং এগুলো সবগুলোই কার্বন থেকে ভারী বা বড় পরমাণু, এই জন্য এদেরকে হ্যাটারোসাইক্লিক চক্র চক্র বা হেটারোসাইক্লিক যৌগ বলা হয়। তাহলে কেন বলা হয় এখন বুঝছো তো? জি স্যার। ওকে। তাহলে আমাদের এখানে আবার বলছি, বি হিসাবে 3টা পরমাণু থাকতে পারে। কে কে? কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন, গুড। এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বি যেটা, এটা হলো মাইগ্রেশন টার্মিনাল। এই মাইগ্রেশন টার্মিনালের পরমাণু ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট পরমাণু হবে নাকি ইলেকট্রন আধিক্য বিশিষ্ট পরমাণু হবে? মাইগ্রেশন টার্মিনাল যেটা, যেটা বি, এটা কি ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হবে নাকি ইলেকট্রন আধিক্য বিশিষ্ট হবে? ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট। ভেরি গুড। এবং এটার উপরে কখনো কখনো ধনাত্মক চার্জ থাকতেও পারে, অথবা এটা নিরপেক্ষ পরমাণুও হতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে আমরা মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এম কে, এম কাকে বলবো? এম যে গ্রুপটা কি করবে? স্থানান্তর করবে যার। গুড। এই গ্রুপটাকে কি নামে বলি আমরা? মাইগ্রেটিং গ্রুপ। মাইগ্রেটিং গ্রুপ বা মাইগ্রেটরি গ্রুপ। ওকে। আচ্ছা, বেশিরভাগ পুনর্বিন্যাসকে কি কি পুনর্বিন্যাস বলে? 1-2 পুনর্বিন্যাস। ভেরি গুড। ওকে। এ কে কি বলে? মাইগ্রেশন সোর্স। ভেরি গুড। বি কে কি বলে? মাইগ্রেশন টার্মিনাস। গুড। এই তো, এই কয়টা জিনিস আমার লাগবে। তোমাকে মাইগ্রেটরি গ্রুপ চিনতে হবে, তোমাকে মাইগ্রেশন সোর্স কি জানতে হবে, তোমাকে মাইগ্রেশন টার্মিনাস কি জানতে হবে, কি ধরনের পুনর্বিন্যাস বলে এইটা জানতে হবে। তাহলে এই টার্মিনোলজি গুলো মাথায় ঢুকেছে কিনা সবার? ওকে। তাহলে আমরা নেক্সট আগাই। ওকে।
তাহলে এই যে বলাই আছে, দেখো টাইটেলে দিয়েছে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট পরমাণুতে স্থানান্তর, স্থানান্তরটা ঘটবে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট। এগুলো সব বলে ফেলেছি, তুমি এখন এগুলো পড়লেই বুঝবা। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা চলে যাই ফার্স্ট এক্সাম্পল, যেটা এতক্ষণ পর্যন্ত বেসিক কথাটা বললাম। এখন আমরা চলে যাই একটা স্পেসিফিক রিঅ্যারেঞ্জমেন্টে, যেটাকে বলা হয় ওয়াগনার মারোইন রিঅ্যারেঞ্জমেন্ট। ওনারা দুইজন মিলে এই বিক্রিয়া ঘটিয়েছে। আসো এইটার মেকানিজম আমরা ঢুকি, এটা আজকে আমরা শেষ করার চেষ্টা করি সাথে সাথে। ওকে, এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হলো, এই যে বলছে ওয়াগনার মারোইন পুনর্বিন্যাস হলো এমন একটি জৈব বিক্রিয়া যা অ্যাসিড অনুঘটক অর্থাৎ অ্যাসিড প্রভাবক ব্যবহার করে অ্যালকোহলকে অলিফিনে রূপান্তর করা হয়। অলিফিন মানে কি, অ্যালকান নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, কোনটা? অলিফিন। অলিফিন মানে কি? অ্যালকিন। অ্যালকিন, গুড। তাহলে এই ধরনের পুনর্বিন্যাসে আমরা হলো একটা অ্যাসিড ইউজ করব যেটা প্রভাবকের কাজ করবে, এবং এই প্রভাবক ইউজ করে অ্যালকোহলকে আমরা হলো অ্যালকিনে রূপান্তর করব। অ্যালকোহলকে কিসে রূপান্তর করব? অ্যালকিনে। অ্যালকিন। ওকে, কিভাবে স্টার্ট হবে? বিক্রিয়াটি অ্যাসিড দ্বারা অ্যালকোহলের প্রোটনেশনের মাধ্যমে শুরু হয়। অ্যালকোহলের প্রোটনেশন ঘটবে, প্রোটনেশন ঘটলে আমরা অ্যালকোহলের সাথে H2O পাবো। H2O পরে মুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। আসে, আমরা কথা না বলে একটু বিক্রিয়ায় ঢুকি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখবো অনেক ইজি। ওকে, এই যে বিক্রিয়াটা পাইনের বই থেকে নেওয়া, এই চ্যাপ্টার পুরোটুকুই আসলে পাইনে হয়ে যাবে। এই এটা পাইনের বইয়ে পাওয়া, আমি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশন ইজ শোন বিলো। এই বিক্রিয়ার কৌশল নিম্নে দেখানো হলো। ওকে, এখন আমরা একটা অ্যালকোহল নিব। এই অ্যালকোহলটা হলো নিউ প্যান্টাইল অ্যালকোহল, অথবা আইউপেক নাম বললে 2,2-ডাইমিথাইল 1-প্রোপানল। দেখতে পাচ্ছ তো সবাই? কথা বলছে না, দেখতে পাচ্ছ সবাই? স্যার। হ্যাঁ, এটা 1 নাম্বার কার্বন, আমি একটু লিখি। ওকে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তাহলে নামকরণ করলে আগে আমরা জানি মূল চেইন খুঁজে বের করতে হয়, কার্যকরীমূলক সহ মূল চেইন খুঁজে বের করলাম। এই মূল চেইনের মধ্যে 3টা কার্বন আছে। 2 নাম্বার কার্বনের সঙ্গে উপরে এবং নিচে 2টা পার্শ্ব শিকল আছে। পার্শ্ব শিকল দুইটাই মিথাইল, এই জন্য আমরা লিখছি 2,2-ডাইমিথাইল 1-প্রোপানল। নামকরণ কি বুঝতে পেরেছো? 2,2-ডাইমিথাইল 1-প্রোপানল কি করে আসলো? জি স্যার। ওকে, গুড। এটার আরেক নাম হলো নিউ প্যান্টাইল অ্যালকোহল, তুমি যে কোনো একটা লিখলেই হবে, নিউ প্যান্টাইল অ্যালকোহল অথবা 2,2-ডাইমিথাইল 1-প্রোপানল। এটাকে সঙ্গে যদি আমরা অ্যাসিড দেই, অ্যাসিড হলো যারা প্রোটন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড। ব্রনস্টেড লাউরি মতবাদ শিখেছো, যারা প্রোটন দান করে তারা হলো অ্যাসিড। HCl এর মধ্যে কি প্রোটন আছে নাকি নাই? আছে স্যার। আছে। তাহলে এই প্রোটনটা আসবে কার কাছে? যেখানে মুক্ত জোড় ইলেকট্রন আসবে। আমরা আবার লুইস কনসেপ্ট থেকে জানি এক জোড়া ইলেকট্রন দাতা যারা তারা হলো ক্ষার, আর এক জোড়া ইলেকট্রন গ্রহীতা যারা তারা হলো অ্যাসিড। তাহলে এই H+, এই HCl এর H+, এই যে OH গ্রুপটা আছে অ্যালকোহলের, এই অ্যালকোহলের OH গ্রুপের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে OH এর মধ্যে হাইড্রোজেন আছে একটা, অ্যাসিড থেকে আরেকটা হাইড্রোজেন আইসা যখন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে তখন হয়ে যাবে OH2। এবং অক্সিজেন যেহেতু 2টা ইলেকট্রনই দিয়েছে, এই জন্য অক্সিজেনের উপর হবে প্লাস। লিখতে পারি কিনা আমরা এখান থেকে, এইটা কি লিখতে পারি কিনা? সবার কি ঢুকছে মাথায় নাকি বুঝো নাই? স্যার বুঝছি। ওকে, কথা বলছে না অনেকে, আমরা এটাকে একটু ভেঙে দেখাই। দেখো এই, ওকে একটু মনোযোগ দাও। এই ধরো এই 2 জোড়া মুক্ত জোড়া আছে, ঠিক আছে? এই ওই অংশটুকুই দেখাইলাম, বাকি এইটুকুর মধ্যে তো আর বিক্রিয়া ঘটে না, এটা অপরিবর্তিত থাকে, এই জন্য এটা ওইভাবে থাকুক। ওকে, এখন এইখানে একটা ধরো H+ আসলো, এই যে H+, এই HCl থেকে একটা H+ এখানে আসলো, তাহলে এই অক্সিজেন মুক্ত জোড় ইলেকট্রন দান করলো। তাহলে দেখা যাচ্ছে অক্সিজেন এবং H+ এর মধ্যে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হলো। আমরা জানি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা জানি একটা বন্ধন হতে এক জোড়া ইলেকট্রন লাগে। সন্নিবেশ সমযোজী বন্ধনে এই এক জোড়া ইলেকট্রন অক্সিজেন একাই দান করে। উচিত ছিল অক্সিজেন একটা ইলেকট্রন দান করবে, H+ একটা দান না শেয়ার করবে, H+ একটা ইলেকট্রন শেয়ার করবে, এইভাবে হলো অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা হওয়ার কথা, এই যে এটা। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি 2টা ইলেকট্রন বন্ধন হইতে যে 2টা ইলেকট্রন দরকার সেটা অক্সিজেন একাই দান করছে। তাহলে
অক্সিজেনের উচিত ছিল একটা ইলেকট্রন শেয়ার করা, সে দুইটাই করেছে, তাহলে অতিরিক্ত কয়টা করেছে? একটা। এই জন্য অক্সিজেনের উপর হবে একটা প্লাস। হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন দান করে নাই, অক্সিজেনেরটাই শেয়ার করেছে সে, এই জন্য হাইড্রোজেনের উপর একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোজেনের উপর আগে থেকে ছিল প্লাস, এখন আসছে আর একটা মাইনাস, তাহলে এই প্লাস মাইনাস মিলে এটা কি হয়ে গেছে? নিরপেক্ষ হয়ে গেছে। কি হয়ে গেছে? নিরপেক্ষ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এখন কি হলো, অক্সিজেনের সঙ্গে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে এখন? দুইটা। দুইটা। তাহলে আমরা লিখবো OH2, এই যে, আর অক্সিজেনের উপর একটা প্লাস, এইভাবে হয়ে যায়, এই যে এইটুকু তাকাইলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এটা কি করে আসলো, এটা আমরা ক্লিয়ার হয়েছে কিনা? কথা বলছে না সবাই, কি বুঝছো? এই যে নিউ পেন্টাইল অ্যালকোহল থেকে এইটা কি করে আসলো, এটা কি ক্লিয়ার হয়েছো? জি স্যার। এটাকে বলা হয় অ্যালকোহলের প্রোটনেশন। অ্যালকোহলের সঙ্গে একটা প্রোটন যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলি আমরা অ্যাসিড ক্যাটালিস্টের মাধ্যমে অ্যালকোহলের প্রোটনেশন হয়েছে। এইটুকুর নাম হলো, এই যে এই ধাপটার নাম হলো অ্যালকোহলের প্রোটনেশন বাই ইউজিং অ্যাসিড ক্যাটালাইজড। অ্যাসিড ক্যাটালাইজড বা অ্যাসিড প্রভাবক বা অ্যাসিড অনুঘটক ইউজ করে নিউ পেন্টাইল অ্যালকোহলের প্রোটনেশন করে আমরা এই উৎপাদটা পেলাম, এই যে এটা। ঠিক আছে, এটাকে তুমি 1 নং দিতে পারো, যে 1 নং পেলাম আমরা। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বা নিউ পেন্টাইল অ্যালকোহলকে যদি আমরা অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে প্রোটনেশন করি, তাহলে আমরা প্রোটোনেটেড অ্যালকোহল 1 উৎপন্ন হয়। বলতে পারি কিনা? কথা বলছে না। ক্লিয়ার সবাই নাকি? জি স্যার। ওকে, এবার আসো, এই যে দেখো অক্সিজেনের উপরে প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জ থাকা মানে কি অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি আছে নাকি ঘাটতি নাই? স্যার ইলেকট্রন ঘাটতি। গুড। তাহলে ইলেকট্রন যদি ঘাটতি থাকে, অক্সিজেন হলো তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, সে চায় সব সময় তার পাশে ইলেকট্রন থাকবে, এক্সট্রা ইলেকট্রন থাকবে, সে টেনে নিয়ে নেবে সবার কাছ থেকে। তার উপর ঘাটতি আছে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? তুমি চাও সারাদিনই খাইতে, আর তোমার বাবা মা বলছে আজকে সারাদিন খাবি না কিছু, তাহলে দিন ওই ওই দিন বাসা কি শান্ত থাকবে নাকি গরম হয়ে যাবে? স্যার গরম হয়ে যাবে। একদম এক্স্যাক্টলি। তাহলে গরম হয়ে গেলে বন্ধনটা ভেঙে যাবে, এই যে কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গেলে বন্ধন যুগল ইলেকট্রন দুইটাই কে নিয়ে যাবে, অক্সিজেন নাকি কার্বন? অক্সিজেন। অক্সিজেন। ভেরি গুড। তাহলে বন্ধন ভেঙে গেলে অক্সিজেন দুইটা ইলেকট্রন নিয়ে যাবে, অক্সিজেনের উপর হবে মাইনাস আর এই কার্বনের উপর হবে প্লাস, এই যে এটার উপর হবে প্লাস দিলাম। তাহলে তাকাও, H2 যখন এই যে বন্ধন ভেঙে চলে গেল, প্লাস আর মাইনাস মিলে নিরপেক্ষ হয়ে গেল, তাহলে আমরা শুধু পানি পেয়ে গেলাম, ঠিক কিনা? নিরপেক্ষ পানি পেয়ে গেলাম, H2O পেয়ে গেলাম, এই যে H2O। আর কার্বনের উপর এই যে এই কার্বনটার উপর এই যে এটার উপর প্লাস, এই যে দেখো এটার উপর প্লাস, পাইলাম কিনা? এই যে মাইনাস ওয়াটার চলে গেছে, এই যে, বুঝতে পেরেছো? জি ওকে, স্যার। তাহলে এই প্রোটোনেটেড অ্যালকোহল 1 থেকে আমরা এখন পাইলাম 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি করে হয়েছে বুঝছো তো? যে কার্বনের উপর প্লাস, সে কয়টা কার্বনের সঙ্গে যুক্ত আছে? এই যে তাকাও, যে কার্বনের উপর প্লাস সেটা কয়টা কার্বনের সঙ্গে যুক্ত আছে? একটা কার্বন। একটা কার্বন একটা। নেই। গুড। যদি যে কার্বনের উপর প্লাস সে যদি একটা কার্বনের উপর সাথে যুক্ত থাকে, তাহলে আমরা বলি 1 ডিগ্রি কার্বন। যে কার্বনের উপর প্লাস সে যদি দুইটা কার্বনের উপর সাথে যুক্ত থাকে, এই যে দেখো এই জায়গাটায় তাকাও, দুইটা কার্বনের সঙ্গে যুক্ত, প্লাস কার্বনটা আরো দুইটা কার্বনের সঙ্গে যুক্ত, এই জন্য এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনের উপর প্লাস সেটা যদি তিনটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা সেটাকে বলি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন চিনে নাও, এটা লাগবে এখানে ভালো করে। তাহলে এইটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যে কার্বনের উপর প্লাস সে হলো একটা কার্বনের সাথে যুক্ত। এইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যে কার্বনের উপর প্লাস সে দুইটা কার্বনের সঙ্গে যুক্ত। আর এইটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ যে কার্বনের উপর প্লাস সেই কার্বনটা আরো তিনটা কার্বনের সঙ্গে যুক্ত, এই জন্য এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। মনে রাখবা,
1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আরো বেশি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আরো বেশি। ঠিক আছে, যেটার স্থিতিশীলতা বেশি সেটা তৈরি হওয়ার প্রবণতা তত বেশি। ওকে, তাহলে আমরা এই যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইটা আসলে বিক্রিয়া এখানেই থেমে থাকবে না, সে চেষ্টা করবে আইদার 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করতে। কিভাবে তৈরি করবে? এই যে দেখো, এই কার্বনটা, এটাই হলো আমাদের মাইগ্রেশন সোর্স। আর এই যে এই কার্বনের সঙ্গে এটাই হলো এ, আমাদের এটাই হলো এ। এই যে বামের যে কার্বনটা আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, এটা হলো এ, মাইগ্রেশন সোর্স। আর ডানে যে কার্বনটা, এটা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট কার্বন নাকি না, সেটাই হলো আমাদের বি, মাইগ্রেশন টার্মিনাস। তাহলে এ আর বি আমরা এখানে পেয়ে গেছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে। আর এমটা কি? এম হলো এই CH3 গ্রুপ, এটাই হলো এম। তাহলে এম এ বি শনাক্ত করে ফেলেছি আমরা। ঠিক আছে, খেয়াল করো, যেহেতু যেহেতু এম হলো CH3 গ্রুপ, আমরা বলছি এম হলো যখনই কোনো পরমাণু থেকে ছুটে চলে যায় সে তার ইলেকট্রন নিয়ে চলে যায়। তাহলে CH3 গ্রুপটা কি প্লাস হিসাবে যাবে নাকি মাইনাস হিসাবে যাবে বি এর কাছে? মাইনাস। মাইনাস হিসেবে। ভেরি গুড। তাহলে খেয়াল করো, এই CH3টা, এই CH2 ডানে যে CH2 প্লাস আছে ওর কাছে আসলো মাইনাস হিসাবে, আর এই CH2 এর উপরে ছিল প্লাস। এই প্লাস মাইনাস দিয়ে ওদের মধ্যে একটা বন্ধন হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। এই এই জন্যই বন্ধন হয়ে গেছে। এখন এই যে এ কার্বন, যেটাকে আমরা এ কার্বন দিয়ে শনাক্ত করলাম, এবং এম হিসাবে CH3 যখন ইলেকট্রন নিয়ে চলে যায়, CH3 হয়েছে মাইনাস, তাহলে এ কার্বনটা কি চিহ্ন থাকবে? এই যে এ কার্বনটা, পজিটিভ। এই তো বুঝে গিয়েছো। ঠিক আছে, তাহলে মাইগ্রেশন সোর্সটা হয়ে যাবে পজিটিভ, আর মাইগ্রেশন টার্মিনাসটা হয়ে যাবে নিরপেক্ষ, কারণ এম এসে CH3 এসে এটার সঙ্গে বন্ধন গঠন করে ফেলেছে। এইভাবে একটা CH3 গ্রুপ এ কে ছেড়ে দিয়ে বি নাম্বার কার্বনের কাছে চলে আসার সাথে সাথে তুমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়ে গিয়েছো। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি, আগেও ছিল কার্বোক্যাটায়ন, এখনো পাইলা কার্বোক্যাটায়ন, তাহলে চেঞ্জ করার দরকার কি? আনসারটা হলো, আগে ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখন হয়েছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কোনটার স্থিতিশীলতা বেশি? 3 ডিগ্রি। এই জন্যই 1 ডিগ্রিটা 3 ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে। আর এই রূপান্তরটা হয়েছে কি জন্য? কারণ CH3 গ্রুপ মাইগ্রেট করেছে, 1-2 মাইগ্রেশনে অংশগ্রহণ করেছে, বা 1-2 রিঅ্যারেঞ্জমেন্টে অংশগ্রহণ করেছে। এ নাম্বার কার্বনকে ছেড়ে দিয়ে সে বি নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এতেই তুমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়ে গিয়েছো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই মাইগ্রেশনটা কেন হয় বা রিঅ্যারেঞ্জমেন্টটা কেন হয়, আনসার হলো স্থিতিশীলতা অর্জনের জন্য। কারণ এর ফলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি, তার মানে হলো কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বেড়ে গিয়েছে। তাহলে সিম্পল কোশ্চেন যদি আমরা করি, হোয়াই ডু দিস টাইপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট ইজ হ্যাপেনিং, ইউ হ্যাভ টু সে দ্যাট দিস টাইপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্য ইনক্রিজ দ্য স্টেবিলিটি। স্টেবিলিটিকে বাড়ানোর জন্য, স্টেবিলিটিকে ইনক্রিজ করার জন্য বা বাড়ানোর জন্যই হলো এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হয়। কি ক্লিয়ার? জি স্যার, কিন্তু আমরা সাধারণত তো জানি CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, কিন্তু ওকে, এখানে স্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা হচ্ছে এটা ঘটে। ইয়েস। এখন হলো এই CH3 পাশে অন্য কেউ নাই যে সে তার সঙ্গে চলে যাবে, সে হলো এই যৌগটার মধ্যেই থাকবে। তুমি খেয়াল করো তো, বি কার্বন যেটা, সেটার উপর আগে থেকে কি চার্জ আছে? বি কার্বন, এই যে এখানে এখানে এটা থাকো, এই যে 1 ডিগ্রি কার্বন, পজিটিভ। পজিটিভ চার্জ। এখন CH3 যদি ধনাত্মক চার্জ হিসাবে আবার বি কার্বনের কাছে আসে, তাহলে কি আকর্ষণ ঘটবে নাকি বিকর্ষণ ঘটবে? বিকর্ষণ। তাহলে কি ও বন্ধন গঠন করতে পারবে বি কার্বনের সঙ্গে? বিকর্ষণ যদি ঘটে তখন কি বন্ধন গঠন করা সম্ভব? জি না স্যার। জি না স্যার। এই তো বুঝে গিয়েছো, যে বেটা তোমাকে দিন রাত পিটায় তার সাথে তোমার সুখে শান্তিতে ঘর সংসার করা কি সম্ভব? জি না স্যার। এই তো, তাহলে তোমাকে যেতে হবে নেগেটিভ হিসাবে, এই CH3 কে যেতে হবে নেগেটিভের সঙ্গে বি এর কাছে, বি কার্বনের কাছে, তাহলে সে বি এর সঙ্গে বন্ধন গঠন করতে পারবে। আমরা তো জানি মাইগ্রেশন টার্মিনাস যেটা, সেখানে এম এর সঙ্গে একটা বন্ধন হয়। এখন এম কি চার্জ নিয়ে আসলে মাইগ্রেশন টার্মিনাসে বন্ধন গঠন করতে পারবে, প্লাস নাকি মাইনাস? মাইনাস। মাইনাস।
এখন এই মাইনাস চার্জ তখনই হবে যখন সে বন্ধন যুগল ইলেকট্রনকে নিয়ে বের হবে। কাজেই আমাদের যে জানি আমরা CH3 গ্রুপ, ইয়েস CH3 গ্রুপ ইলেকট্রন দান করে, সেটা হলো আরেকটা প্রেক্ষাপটে, ঠিক আছে, আরেকটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে CH3 হলো ইলেকট্রন নিয়ে চলে যাবে, ইলেকট্রন দিয়ে চলে যাবে না। ক্লিয়ার? কথা বলছে না, ক্লিয়ার কিনা, এটুকু বুঝছো কিনা সবাই? জি স্যার। ওকে, এখন আসো, এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, আমরা বললাম যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চেয়ে বেশি স্থিতিশীল, এ হলো তো বেশি স্থিতিশীল প্রোডাক্ট পেলা, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছো। এখন কি রিয়াকশন স্টপ হয়ে যাবে নাকি আরো আগাবে? আরো আগাবে। কেন যেন আগাবে, এখানে স্টপ হলো না কেন? থার্ড স্যার ইয়ারে এখানে পড়ে, তো কার্বনের উপর পজিটিভ চার্জ আছে, এই তো ইলেকট্রন বুঝে না গেছো। হওয়া পর্যন্ত আগাবে। ইয়েস, এই তো পারো তো এগুলো, ঠিক আছে। তার মানে এখনো রিয়াকশন স্টপ না। এখন চিন্তা করো, এখন হলো এই যে এই কার্বনের উপর হলো প্লাস চার্জ, তাহলে এই কার্বনের আশেপাশে যে সকল কার্বন আছে ওগুলাতে আমাদের মাইনাস চার্জ সৃষ্টি করতে হবে, তবেই আমরা একটা বন্ধন পাবো, দ্বিবন্ধন পাবো, অ্যালকিন পেয়ে যাব, ঠিক আছে। এখন অপসারণ বিক্রিয়া তোমাদের মনে আছে, যে কার্বনের উপর প্লাস থাকে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন সবসময় ইলেকট্রন দিয়ে চলে যায়, হাইড্রোজেন যদি চলে যায় তাহলে ইলেকট্রন দিয়ে চলে যায়, তখন আমরা পাশের কার্বনে নেগেটিভ চার্জ পাবো, তখনই আমরা একটা দ্বিবন্ধন পাবো, ঠিক কিনা? জি স্যার। ওকে, এখন কোশ্চেন হলো, এই প্লাস কার্বনের আবার পাশে 2টা কার্বন আছে, এই আরেক সমস্যা। ধরো এটা হলো, এটা হলো এ, পাশ এ ধরলাম, বা এ না, তাহলে আবার প্যাস লেগে যাবে সোর্স, এটা ধরো সাইড 1 আর এটাকে ধরলাম সাইড 2। এই, তাহলে খেয়াল করো, প্লাস কার্বনের পাশে আবার 2টা কার্বন আছে, একটা হলো 1 নম্বর কার্বন, এই যে এটা CH2 যেটা, আর একটা হলো এই যে CH3 যেটা 2 নম্বর কার্বন। তাহলে 1 নম্বর কার্বন থেকেও হাইড্রোজেন অপসারিত হতে পারে, চলে যেতে পারে, 2 নম্বর কার্বন থেকেও হাইড্রোজেন চলে যেতে পারে। 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে আমরা এক ক্যাটাগরির অ্যালকিন পাবো, 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে আমরা আরেক ক্যাটাগরির অ্যালকিন পাবো, ঠিক কিনা? জি স্যার। আবার বলছি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা, এখানে এসে রিয়াকশন স্টপ হবে না, কেন? কারণ এটার উপর চার্জ আছে, আমরা জানি প্রোডাক্ট হয় সব ক্ষেত্রে চার্জলেস, যতক্ষণ পর্যন্ত ইএনআর ফলো না করবে, ইলেকট্রন নিউট্রালিটি রুল, এটা ফলো না করবে ততক্ষণ বিক্রিয়া চলতে থাকবে। এখন আমরা দেখছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের একটা কার্বনের উপর প্লাস, তার মানে তার পাশের যে কোনো কার্বনে আমাদের নেগেটিভ চার্জ সৃষ্টি করতে হবে। নেগেটিভ চার্জ সৃষ্টি করার একটা ইজি ওয়ে হলো হাইড্রোজেনকে বের করে দেওয়া, হাইড্রোজেন সবসময় ইলেকট্রন দিয়ে চলে যায়, তখন যদি 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা একরকম প্রোডাক্ট পাবো, 2 নম্বর কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা আরেক রকম প্রোডাক্ট পাবো। ওকে, এবার আসো, ধরো তুমি 1 নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে 1 নম্বর কার্বনের উপর আমরা নেগেটিভ চার্জ দিতে পারি কিনা? এইখানে একটা নেগেটিভ চার্জ দিতে পারি কিনা, এটা 1 নম্বর কার্বন, দিতে পারি? তুমি স্যাম্পল পড়ো না কেন, আর এটা নিয়ে যাও, কথা বলছে না। তাহলে আমরা 1 নম্বর কার্বনের উপর একটা হাইড্রোজেনকে যদি আউট করে দেই তাহলে নেগেটিভ চার্জ দিতে পারি কিনা? জি স্যার। এই যে দেখো, তাহলে এখন একটা কার্বনের উপর প্লাস, তার পাশের কার্বনের উপর মাইনাস, তাহলে ওদের মধ্যে কি বন্ধন হবে, একক বন্ধন না দ্বিবন্ধন? দ্বিবন্ধন। দ্বিবন্ধন হয়ে গেল। এই তো, এবার তাকাও, এখন তাকাও, এই যে প্লাস চার্জ দেওয়া যে কার্বন, এটার সঙ্গে কয়টা CH3 আছে? 2টা। এই যে 2টা CH3, দেখো এখানে আছে 2টা CH3, উৎপাদটা খেয়াল করো। 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন গেলে এইখানে 2টা CH3, আর এই যে এখানে 2টা CH3, আর এই পাশে এই CH3 থাকবে, এই যে CH3 আছে কিনা? জি স্যার। তাহলে এই যে 2 মিথাইল 2 বিউটিন, এই প্রোডাক্টটা পেলাম যখন 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে গেল, এই যে 1 নম্বর কার্বন, এটা এই কার্বন থেকে যখন হাইড্রোজেন চলে গেল তখন আমরা উৎপাদ হিসাবে পাবো 2 মিথাইল 2 বিউটিন, ঠিক কিনা? জি স্যার। ওকে, এবার আসো, এইটা হলো আমাদের 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এখন আছে CH3, তখন হয়ে যাবে CH2, ঠিক কিনা? কথা বলছে জি না। স্যার। তাহলে আমরা এরকম লিখবো CH2, আমি লিখছি, খেয়াল করো, তখন যে উৎপাদটা হবে খেয়াল করো, 2 নম্বর কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে হবে CH2 ডাবল বন্ধন C, এটার সঙ্গে একটা CH3, দেখে দেখে লিখছি, আর এই পাশে এটা তো ঠিক থাকবে,
CH2 CH3, এটা চেঞ্জ হবে না, CH2 CH3, এটা চেঞ্জ হবে না, এই যে হয়ে গেল। ওকে, তাহলে খেয়াল করো 2 নম্বর কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা পাবো এরকম একটা উৎপাদ, CH2 ডাবল বন্ধন C CH3 CH2 CH3। এই যে দেখো এই উৎপাদটা পাবো, এই যে এটা। বোঝা গেল কিনা? জি স্যার। তাহলে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমরা কয়টা অ্যালকিন পেলাম? 2টা। হ্যাঁ, একটার নাম হলো 2 মিথাইল 2 বিউটিন। তোমরা এইসব নাম লিখতে যাও না, তোমরা বলবা অ্যালকিন 1, এটাকে বলো অ্যালকিন 2। ওইসব নাম লেখার কোনো দরকার নাই। 1 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে আমরা পাবো অ্যালকিন 1, 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে আমরা পাবো অ্যালকিন 2। বুঝেছো কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা এইটুকুর মধ্যে? নাই, ওকে ফাইন। তাহলে আমরা 2টা অ্যালকিন পেয়ে গেলাম। এখন আসো, এই 2 অ্যালকিন থেকে আবার আমরা আরো 2টা প্রোডাক্ট পেতে পারি, ঠিক আছে? আমাদের তো সিস্টেমের মধ্যে কি HCl আছে নাকি নাই? আছে। ওকে, এখন এইটার সঙ্গে যদি HCl লাগাও, খেয়াল করো তো, এটার সঙ্গে যদি HCl দাও, এই যে এটার সঙ্গে, এই যে 2 মিথাইল 2 বিউটিন বা অ্যালকিন 1, এটার সঙ্গে যদি HCl দাও, তাহলে মার্কনিকভ নীতি অনুযায়ী আমরা জানি বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই যে ডাবল বন্ধন বিশিষ্ট কার্বন, এ একটা একটা ডানে একটা বামে, ক্লোরিন যাবে কত নম্বর কার্বনের সঙ্গে, বামেরটার সঙ্গে না ডানের সঙ্গে? বামেরটা। তোমরা তো জানো, ওই যে তেলের মাথা তেল বলো না, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন বেশি আছে সেটার সঙ্গে আরো একটা হাইড্রোজেন যাবে। তাহলে ডানেরটার সঙ্গে যাবে হাইড্রোজেন, বামেরটার সঙ্গে যাবে Cl, ঠিক কিনা? জি স্যার। তখন দেখো এই প্রোডাক্টটা পেয়ে যাও। বুঝাতে পারছি? জি স্যার। এই তো হয়ে গেল। এটা না লিখলেও চলবে, এটা না লিখলেও চলবে, এটা এমনিতে একটা প্রোডাক্ট পাওয়া যায়, বাট এটা হলো আমাদের ওয়াগনার মারোইন রিঅ্যারেঞ্জমেন্টের অংশ না। ওয়াগনার মারোইন রিঅ্যারেঞ্জমেন্ট আসলে অ্যালকোহল থেকে অ্যালকিন পর্যন্তই শেষ। এটাই হলো মূল, অ্যালকোহল থেকে অ্যালকিন পর্যন্তই শেষ। অ্যালকোহল থেকে অ্যালকিন পর্যন্ত বুঝেছো কিনা? জি স্যার। এই, এখন আসো, খেয়াল করো, এই অ্যালকিনের সঙ্গে যদি আবার HCl দাও তখন তুমি এইটা পাবা, ঠিক আছে? এইখানে হলো সংযোজন বিক্রিয়া ঘটে না, মনে রাখো, বুঝে নাও ভালো করে। এখানে এই যে মার্কনিকভ নীতি হলো সংযোজন বিক্রিয়া, আর এই অ্যালকিনটা হলো সংযোজন বিক্রিয়া দেয় না। তাহলে সে কি দেয়? সে আসলে পুনর্বিন্যাস বিক্রিয়া দেয়, ঠিক আছে? কি দেয়? কি দেয়? পুনর্বিন্যাস বিক্রিয়া। ইয়েস, পুনর্বিন্যাস বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়া দেয় না কেন? তাহলে বিক্রিয়া স্টপ হয়ে যায়। ওকে, খেয়াল করো, এখান থেকে যদি HCl দেই তাহলে আমরা জানি যে এই যে পাই বন্ধনটা ভেঙে এই যে পাশে এই কার্বনে চলে আসে, তাহলে এখানে হয় নেগেটিভ, এখানে হয় পজিটিভ, পাই বন্ধনটা ভেঙে। হ্যাঁ, যেহেতু এখানে নেগেটিভ এই জন্য এখানে হাইড্রোজেনটা অ্যাড হয়। তাহলে এই কার্বনের সঙ্গে আগে থেকে আছে 2টা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন ঢুকলো, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন হয়েছে? কয়টা? কথা বলছে না। মার্কনিকভ যে সংযোজন বিক্রিয়ার কৌশল তো এভাবেই ঘটে, যে এই যে তোমার এই যে পাই বন্ধন ভেঙে ইলেকট্রন 2টা যে কোনো একটা কার্বনে চলে আসে, কোন কার্বনে আসবে? এই কার্বনে আসবে। এখানে কেন যাবে না? এখানে গেলে এই পুরো গ্রুপটা ইলেকট্রন দানকারী গ্রুপ, এখানে আরো নেগেটিভ, তাহলে বিকর্ষণ বেড়ে যাবে। এই জন্য বামের কার্বনে নেগেটিভ হবে না, বামের কার্বনে হবে পজিটিভ, আর এই ডানের কার্বনে হবে নেগেটিভ, পাই বন্ধন ভেঙে। যেহেতু ডানের কার্বনে নেগেটিভ এই জন্য এখান থেকে HCl থেকে হাইড্রোজেন এখানে আসবে, এখানে এসে হাইড্রোজেন যুক্ত হবে। আগে ছিল 2টা হাইড্রোজেন, HCl থেকে আরেকটা হাইড্রোজেন এসে ঢুকলো, তাহলে টোটাল হলো 3টা হাইড্রোজেন, এই যে CH3 হয়ে গেছে, ঠিক আছে? আর এই কার্বনের উপর প্লাস হয়েছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। কারণ কি? যে কার্বনের উপর প্লাস সে আরো 2টা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে আমরা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম। তাহলে খেয়াল করো, 3,3-ডাইমিথাইল 1 বিউটিন বা অ্যালকিন 2 যেটা ছিল আমাদের একটু আগে, এটার সঙ্গে যদি HCl দেই, HCl থেকে প্রোটন এসে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে আবার পুনর্বিন্যাস ঘটে। এই যে মাইগ্রেটরি গ্রুপ CH3, এটা হলো এখানে চলে আসে, ঠিক আছে? মাইগ্রেশন টার্মিনাসে যখন আসে প্লাস চার্জ যে কার্বনে, আমরা জানি মাইগ্রেশন হলো আইদার ধনাত্মক কার্বন অথবা ধনাত্মক নাইট্রোজেন অথবা ধনাত্মক অক্সিজেন, এগুলোর মধ্যে চলে আসে।
তাহলে CH3 গ্রুপ যদি এই পাশের যে কার্বনের উপর প্লাস ওখানে চলে আসে, তখন দেখো আমরা আরেকটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়ে যাই। তখন আমরা এটা পাবো CH3, এখানে একটা সি, এখানে একটা CH3, আর এখানে হলো CH, এখানে হলো CH3, আর এখানে হলো আর একটা CH3, আর এখানে হলো প্লাস। এই, তাহলে দেখো তো, এই যে এটা থেকে এখন যেটা ডান পাশে পেলাম, এইটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 3 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা দেখছি, যদি সংযোজন বিক্রিয়া না ঘটে, জাস্ট এসিড যদি আইসা এই প্রোটনেটেড করে অ্যালকিনকে, তারপরে আমরা পাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে পুনর্বিন্যাসের মাধ্যমে আমরা আবার পাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই যে এটা পেলাম, ঠিক আছে। আসো আমরা নেক্সট স্লাইডে গেলে এটা পাবা, দেখাই নেক্সট স্লাইডে। ওকে, এই যে 2 ডিগ্রি থেকে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়ে গেলাম। এখন আবার তাকাও, এই কার্বনের উপর প্লাস আছে, ওকে, ওই আগের মতো, এগুলো ইজি। এই কার্বনের উপর প্লাস আছে, এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, এটার উপর প্লাস, এই যে এটার উপর প্লাস, দেখো, ওকে। এই প্লাস কার্বনের দুই পাশে আবার দুইটা কার্বন আছে, এই যে এখানে একটা, এখানে একটা। এটা ধরো 1 নম্বর কার্বন, এটা ধরো 2 নম্বর কার্বন, ওকে। তাহলে 1 নম্বর কার্বন থেকেও হাইড্রোজেন চলে যেতে পারে, 2 নম্বর কার্বন থেকেও হাইড্রোজেন চলে যেতে পারে, ঠিক কিনা? কথা বলছে না, যেতে পারে জি কিনা? স্যার। ওকে, ওকে। তাহলে আমরা যদি 1 নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন বাদ দেই, তাহলে আমরা কি উৎপাদ পাই? এই হাইড্রোজেনটা বাদ, এই যে এটা বাদ, এটা বাদ, তাহলে কি পাবা তুমি? এই যে এটা, জাস্ট হাইড্রোজেনটা বাদ দিয়ে এখানে ডাবল বন্ধন দিয়ে দাও, দেখো তো এটা হয় কিনা, এই যে এটা হয় কিনা। জি স্যার। এই হয়ে গেল। তাহলে আমরা 2 ক্যাটাগরির অ্যালকিন পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, এখন এটার সঙ্গে যদি আবার HCl যোগ করো, এই যে এটার সঙ্গে HCl যদি যোগ করো, এই যে এটার সঙ্গে, তো এখানে দেখো দুইটা কার্বনের পরিবেশ সেম, হাইড্রোজেন সংখ্যা কম বেশি নাই, কোনো হাইড্রোজেনই নাই। এটার সঙ্গে দুইটা CH3, এটার সঙ্গে দুইটা CH3, সেম কিনা? জি স্যার। তাহলে একটার সঙ্গে ক্লোরিন, একটার সঙ্গে CH লাগিয়ে দাও, তাহলেই তুমি এই প্রোডাক্টটা পেয়ে যাবা, এই যে এটা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে, কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে অ্যালকোহল থেকে আমরা পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে 2 ক্যাটাগরির অ্যালকিন পেতে পারি। সেই অ্যালকিন গুলো আমরা সৃষ্টি করলাম, এটাই হলো ওয়াগনার মারুইন রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। অ্যালকোহল হিসাবে আমরা নিয়েছিলাম নিউ পেন্টাইল অ্যালকোহল। এই নিউ পেন্টাইল অ্যালকোহল থেকে আমরা পেলাম হলো 2 মিথাইল 2 বিউটিন, আর একটা পেলাম কি, 2 মিথাইল 2 বিউটিন পেয়েছি, আর একটা পেয়েছি হলো 3,3 ডাইমিথাইল 1 বিউটিন। হ্যাঁ, ওকে। এই 3,3 ডাইমিথাইল 1 বিউটিন থেকে আবার আরেকটা প্রোডাক্ট পেয়েছি, সেটা কি 2,3 ডাইমিথাইল 2 বিউটিন। তাহলে ওভারঅল 3 ক্যাটাগরির অ্যালকিন পেলাম আমরা এই বিক্রিয়ায়, ঠিক আছে। অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির এই বিক্রিয়া, এটাই হলো ওয়াগনার মারুইন রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আজকে কি আর আমরা পড়বো এইটার স্টেরিওকেমিস্ট্রি এবং অ্যাপ্লিকেশন? এগুলো কি আজকে আর পড়বো আমরা, নাকি নেক্সট লেকচার? জি না স্যার। হ্যাঁ, প্রথম দিন বেশি হয়ে যাচ্ছে, আজকে আর না, আমরা নেক্সট ডে তে আবার পড়বো। ওকে, তাহলে আমরা মোটামুটি, এখন তোমরা এটা একটু বাসায় দেখো, আর আমি তোমাদের তো শিট দিয়েই দিব, কোনো অসুবিধা নাই। ওকে, এগুলো একটু দেখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই কি বলা হয়, এটা যে শিট পাইনের বইয়ের, এটা আমি দিয়ে দিব। আর হলো তোমাদের ইমেল অ্যাড্রেস ইয়াসিনকে দিয়ে দিই আমি, নাকি? বা অন্যরাও দিতে পারো, সামিরাও দিতে পারো। তাহলে ইমেল অ্যাড্রেস দিলে আমি একবার দিয়ে দিব, বাস এগুলো তোমরা নিয়ে নিবা। হুম, তোমরা এগুলো নিয়ে নিবা, নিলে তোমাদের কাছে ডকুমেন্ট থাকবে। এই চ্যাপ্টারের জন্য আমাদের দরকার হলো এই যে পাইনের বইয়ের অংশটুকু, এটা আমি তোমাদের দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, বা এখনই শেয়ার করে দেই, ই থেকে নিয়ে নিতে পারো। কি বলো এটা, এই যে গুগল ড্রাইভে আছে, আমি শেয়ার করে দিচ্ছি, এখান থেকে নিয়ে নাও। উম
ওকে, শেয়ার। হুম, আর কারো ইমেল অ্যাড্রেস বলো তো। হ্যাঁ, ইয়াসিনকে সেন্ড করে দিলাম কপি লিঙ্ক। ওকে, এখানেও দিয়ে দেই, তাহলে পেয়ে যাওয়া। হুম, হ্যাঁ, এটা ক্লিক করে তোমরা শেয়ার করে নিতে পারো। দেখো তো মেসেজটা দেখেছো কিনা। এখানেই দেখো একটা মেসেজ দিয়েছেন। এখানে ক্লিক করো তো, দেখি কে কে পাচ্ছ। আমি এখনই দিয়ে দিই, শেয়ার করে দেই। এই যে মেসেজে আমি দিয়েছি লিঙ্কটা। মেসেজ পেয়েছো? আমি যেটা দিয়েছি লিঙ্ক একটা মেসেজে। जी सर। ওকে, এইটা হলো। ওইটার সঙ্গে আর একটু বাকি আছে। এই এখানে এটা পেয়ে যাবা। মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অংশ পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা আজকে রাখি। সবাই ভালো থাকো। নেক্সট আমরা হলো, আজকে হলো 1 তারিখ গেল, 2 তারিখ, 3 তারিখে আমরা রবিবার আবার বসি নাকি? জি স্যার। ওকে, রবিবার 3টায় আমরা আবার বসি। ঠিক আছে, রবিবার 3টায় সবাই এই সময় থেকো। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু ওকে আলাইকুম। স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।